আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন ফেন্সি বলে সকল দর্শক ভক্ত প্রেমী অনুরাগী এবং তরুণদের ভাবানা ভাবানী আমি মাহবুব আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। সময় যেখানে ঝুলে থাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেখানে বেঁচে ফেরাটা অবিশ্বাস্য। সেই বিভীষিকার ক্ষত শুকাতেও হয়তোবা সময় লাগবে বেশ, কিন্তু প্রিয়জন হারানোর বেদনা চাইলেই কি মুছা যায়? বনানীর স্বপ্নপুরা আগুনে বেঁচে যাওয়া মানুষের একটি প্রার্থনা, এমন মৃত্যু যেন আর না হয়। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের জীবন বাঁচানোর জন্য যে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তিনি হচ্ছেন জসিম। জসিম ভাই আমাদের সাথেই আছে। আজকে আমরা জসিম ভাইয়ের সাথে গল্প করব। গল্পের ছলে আমরা অনেক কিছুই জানতে চেষ্টা করব। কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। ভাই, যেখানে আমরা দেখছিলাম যে অনেকেই নিজের জীবন বাঁচানোর জন্য দেখছি তারা নিচের দিকে নামছে, কিন্তু আপনাকে আমরা দেখলাম যে আপনি কেউ যেখানে এই সাহসিকতার পরিচয় দিচ্ছে না, আপনি এত সাহসিকতার জায়গা কোথায় খুঁজে পেলেন? আসলেও আমি আরও কয়েকটা চ্যানেলকে, কয়েকটা ইউটিউবার ভাইদেরকে বলছি যে আমার কথাটা হলো, আগুন ধরলে আমার মাথা ঠিক থাকে না। এটা আপনাদের কাছেও বলবো। আগুনটা এরকম একটা জিনিস যে জেনে ধরে সেনে শুধু ছাই বানায় ফেলে, কালো বানায় ফেলে, কোনো কিছু থাকে না, সব পুরো ছাই হয়ে যায়। মানুষ যেত কিছু সে আগুন সবাইকে কালো বানায় দেয়, এমনকি ছাই হয়ে যায়। তো আগুনটার সাথে আমি সবসময় ফাইট করি, এই জন্য এটা না গেলে তো অনেক মানুষের ক্ষতি হবে। এই ক্ষতিটা আমার সহ্য হয় না যে চোখের সামনে একটা মানুষ ক্ষতি হয়ে যাবে, আমি একটা মানুষের ধারা দেখবো, তো আমার মানে সহ্য হয় না। এটা আমার ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার সবসময় কাজ করে। মানবতার কাজে আপনাকে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন? আসলে মানবতার কাজে আমি নিজেকে জড়িত থাকার চেষ্টা করি কিনা এটা বলতে পারবো না, কিন্তু সবথেকে বড় জিনিসটা হলো আমি সবসময় চেষ্টা করি যে মানুষের কোনো বিপদ আগুন এটি জীবন না লাগে। আর যদি লাগে, আমি দূরে যদি থাকি, তাহলে তো আল্লাহর কাছে প্রার্থনা করি জীবন তারা যেমন ভালো থাকে, আগুনটা যেমন নিভে যায়। আর যদি আমার চোখের আশপাশে কি সামনে আমি যদি ওই ঘটনাস্থলে থাকি, আমি নিজে ওই আগুনের সাথে ফাইট দেওয়ার চেষ্টা করি। আপনার কাছে অবশ্যই আসবো সুদীপ। আজকের এই আলোচনায় আরও একজন অতিথি আছে যিনি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠু ফরাজি। আমরা মিঠু ফরাজির কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন শোনার চেষ্টা করব। তিনি জসিম ভাইকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করবেন এবং আমরা সেই বিষয়গুলো জানতে চেষ্টা করব। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি জসিম ভাই সম্পর্কে কিছু যদি প্রশ্ন করেন, যারা দর্শকবৃন্দ আছে তারা জানতে চায়। হ্যাঁ, আমি জসিম ভাইকে তার সর্বপ্রথম তার যে মানবিক দিক থেকে যিনি এফআর টাওয়ারের অগ্নিদগ্ধ যেসব লোকদের জীবনের বিনিময়ে জীবনকে বাজি রেখে উৎসর্গ করে, এক কথায় বলতে গেলে তিনি যেভাবে সুপারম্যান হিরোর মতন আপনার আপনার গ্রিল বেয়ে দেখছেন যে মানুষকে তার হাঁটুর পরে রেখে একটি মেয়েকে এবং একটি প্রবাসী শ্রীলঙ্কানকে এবং অনেককেই আপনার সে এবং তার একটা সহপাঠী লোকমান নামে একটা বন্ধু, দুজন মিলেই যে সাহসিকতা এবং উদ্যমের পরিচয় দিয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি তার কাছে জিজ্ঞেস করব যে তার এই মানবিক এবং এই যে দৃষ্টান্তমূলক সে কাজটা করছে, এখানে তো আসলে আপনি যে কথাটি একটু আগে বললেন যে এখানে মানুষ সবাই দেখা যাচ্ছে নিচের দিক কেউ নামছে, কেউ উপর দিক উঠছে, কেউ অকাতরে আপনার কালো ধোঁয়ায় দিক বিদিক হয়ে আপনার জ্ঞান হারা হয়ে অক্সিজেন ফেল করে মারা যাচ্ছে। আর পক্ষান্তরে যখন মানুষের এই অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচার জন্য যখন মানুষ একটু মাত্র খড়কুটো ধরে বাঁচার যে আশা প্রয়াস করছে, তার ভিত্তিতে যখন উপর আল্লাহ এবং সৃষ্টিকর্তার নির্দেশে তার ভিতর যে একটি মানবিক দিকটা পরিলক্ষিত করেছে, তার এই ধারাবাহিক দিকটা এটা কি তার প্রথম, না আগে পরে আপনি এরকম কোনো উজ্জ্বল দৃষ্টান্তমূলক কাজ করেছেন? একটু আমি জনগণের সামনে জানতে চাচ্ছিলাম। একটি সুন্দর প্রশ্ন করেছে, আমরা একটু জানতে চাই বিষয়টা। কয়েক
জায়গায় আগুন লাগছিল, আমি নিজে আগুনের সাথে ফাইট দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো আগুনটা যে সময় নিচে যে সময় একটা জায়গায় ধরে, আগুনটা কিন্তু প্রথম বড় হয় না, ছোটোর থেকেই বড় হয় আগুনটা। তো আমি কয়েকটা জায়গায় নিজে আগুনটা নিয়ন্ত্রণ করছি, ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমি নিভে ফেলছি। শুধু ভরানি না, আমাদের করাইলবাসী যারা আছে আমাকে সবাই জানে, আমি অনেকবার করাইলে ওদের সাথে একসাথে হয়ে সবাই করাইলের আগুনের সাথেও আমরা ফাইট দিয়ে আগুন অনেক নিভাচ্ছি। তো এটা আসলে আমাদের দায়িত্ব যে একটা মানুষের ক্ষতি হচ্ছে, আমরা যদি চায় সবাই দেখি, তা তো সবসময় ক্ষতিগ্রস্তই তাহলে সবাই হবে, তাই না? তো আমরা এটা না করে তাহলে একটা কাজ করতে পারি, আমরা একটা জিনিস যদি ছোটোর থেকে আগুনটা যদি লাগে, আমরা সবাই মিলে ওটাকে নিবানোর চেষ্টা করি, তাহলে তো জিনিসটা বড় হবে না, ক্ষতিটাও বড় হবে না, ক্ষতিটাও কমের ভিতরে শেষ হবে। তো আমি এই সবসময় এই আশা আর এই টার্গেটটাই আমার মাথায় থাকে যে আগুনটা ছোটো থাকতে নিভে ফেলি। তো এটা সবসময় আমার মাথায় কাজ করে। আর হ্যাঁ, আমাদের যে দর্শক, আমার ভাইয়েরা আছে, মুরব্বীরা আছে, আমার আম্মু বোনরা আছে, তো তাদেরকে বলবো যে আপনারা যে সময় আগুন নামবে, আপনি মহিলা যারা আছে আপনারা চলে যান, বেরিয়ে যান সাথে সাথে। আর আমাদের পুরুষ ভাই যারা আছে, তো আপনারা থেকে আগুনটা ছোট থাকা অবস্থায় নিবানোর চেষ্টা করেন, আগুনটাকে ভয়াবহ হতে দিবেন না, কারণ হলে আরও ভয়াবহ ক্ষতি বেশি হবে আর কি। আচ্ছা জসিম ভাই, আমরা যখন খেয়াল করলাম যে যে ছোট্ট একটা পাইপ বালক আপনি চিনেন, ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, তিনি যেভাবে আসলে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনাকে কিন্তু আমরা প্রথম দিকে দেখিনি। আপনি যে মহৎ কাজটি করেছেন, আপনি কি আসলে নিজেকে সেইভাবে মিডিয়াতে আনতে চাননি, বা অন্য কোনো উদ্দেশ্য ছিল আপনার মধ্যে? আসলে নাইম হলো একটা বাচ্চা ছেলে, ওই একটু কম বুঝে, তো ওর দিক দিয়ে ওই ঠিক আছে আমি মনে করি। তো ওই যে কাজটা করছে, এটা ও ভালো কাজই করছে আমি মনে করি। আমি ওর ব্যাপারে বেশি কিছু করার চেষ্টা করবো না, কারণ ওই ছোটো মানুষ, ওর এখনও কোনো বুদ্ধি ওরকম হয় নাই। ওকে আমি মনে করি যে মানুষ ওকে ভালো বেশি যেমন রাখে, ওকে নিয়ে যেমন কোনো খারাপ মন্তব্য না করে, আমি এটাই আপনি সুন্দর একটি পয়েন্ট বলেছেন যে নাইমকে বিভিন্ন মিডিয়ায় তাকে যেভাবে, এটাকে বলবো আসলে এক ধরনের শিশু হ্যারাসমেন্ট বলা যেতে পারে। একজন শিশু যে ধরনের প্রশ্ন নেওয়ার মতো ক্যাপাসিটি রাখে, তাকে কিন্তু সেই ধরনের প্রশ্ন করা উচিত। কিন্তু আমরা মিডিয়াতে লক্ষ্য করি তারা একটু অতিরিক্ত করে ফেলে, যে ধরনের প্রশ্ন করা দরকার তারা সেই প্রশ্নের বাইরে কিন্তু তাকে প্রশ্ন করে। সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন বিতর্ক বিষয়গুলো চলে আসে আমাদের বিভিন্ন মহলে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের বাংলাদেশের কিছু লোক আছে খারাপ, নিজের স্বার্থটা চিনে, নিজের স্বার্থটা চিনতে যে সে আরেকটা মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটি কেন করব আমরা? কেন নিজের স্বার্থের জন্য আরেকটা অসহায় জীবন নষ্ট করব? কেন আমরা এইসব করব? কারণ আমরা একে অপরের সাথে মিলেমিশে চলি, তাহলে তো ভালো, তাই না? আজকে দেখা গেছে এই পিচ্চিকে আমরা এটা ওইটা সবাই বলি, কিসের জন্য বলি? নিশ্চয়ই কোনো কেউর দিক দিয়ে খারাপ কিছু বেরিয়ে আসছে, এই জন্য আমরা সবাই খারাপ বলি। কিন্তু আসলে ওর তো ওরকম কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই। তো যারা এই সুযোগটা ইউজ করতে চাইছিল, তো তাদেরই আমি মনে করি দোষ। আরেকটি প্রশ্ন নিব, আমাদের এখানে বড় ভাই আছে মিঠু ফরাজি, তিনি জসিম সম্পর্কে একটি প্রশ্ন করতে চান, দেখি তিনি কি ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, আমার জসিম ভাইয়ের কাছে তার যে দিকটা, আমরা যেখানটায় বসে আছি এটাকে সোয়াট মাঠ বলে। আমি যেটা জেনেছি যে এই সোয়াট মাঠটা সে দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করছে, এবং এই সোয়াট মাঠটাকে বাচ্চাদের এবং সর্বোপরি এখানকার মানুষেরা যারা খেলাধুলার পরিবেশ পাচ্ছিল না, তিনি সেই মাঠটাকে পরিবেশগতভাবে উপযোগী করেছে। এটার ব্যাপারে কিভাবে তার এই উদ্যোগটা আসলো এটা শুনবো। পাশাপাশি তাকে একটি জাপানি প্রবাসী সংস্থা থেকে তাকে জাপানে ভ্রমণের উদ্দেশ্যে তাকে অফার করেছিল। তিনি পরক্ষণে জাপানে যাওয়াকে না বলে উনি তাদের কাছে হজের ব্যাপারে দাবি করেছে। আমি এইটাই জানতে চাই যে আসলে তার এই বক্তব্যটা, তার এই মানসিকতাটা কোথা থেকে এসেছে এবং তার এই সৎ মনোভাবের মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আসলেও আপনার দুটো কথার প্রশ্নই আমি দিব। তো আমি আগে হজের কথার প্রশ্নটাই দেওয়ার চেষ্টা করব।
তো আমাকে ওই জাপানের প্রবাসী এক ভাই আমাকে ফোন দিয়ে মানে লাইভে বলতেছে যে সে আমাকে জাপানে নিয়ে যাবে, নিয়ে সফর করাবে, এরকম একটা কিছু। তো ওসম আমি তাকে নিষেধ করে দিলাম, যে আমি বললাম যে আমার বাংলাদেশই ভালো, আমি বাংলাদেশে যাদের বলে মানে আমি বুঝাতে চেষ্টা করলাম আমার বাংলাদেশে গ্রাম গেলেই আমার জাপানের থেকেও আমার দেশ কম সুন্দর না, এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। তাকে বললাম যে আমি যাব না, সে আমাকে বললো না ভাই আপনাকে নিয়েই যেতে হবে। পরে আমি ওনাকে বললাম আপনারা যখন এতভাবে বলতেছেন, তাহলে এক কাজ করেন, আমি এত বড় একটা বিপদগ্রস্ত থেকে ফিরে আসছি, কিছু মানুষকে উদ্ধার করতে পারছি, আর কিছু মানুষদেরকে উদ্ধার করতে পারি নাই। তো যারা ওই 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 এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড অবস্থায় মারা গেছে, তো আমি চিন্তাভাবনা আমার এককভাবে চিন্তাভাবনা আসলো, আমি যদি একটু হজে যেতে পারি, কি আল্লাহর গোড্ডা মাথা লাগাইতে পারি, ছোঁয়াইতে পারি, তা আমি যারা মৃত্যুবরণ করেছে ওই অগ্নিকাণ্ড, আমি ওদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাবো, আর দেশবাসীর জন্য দোয়া চাবো যে আমাকে এতটুকু এই পর্যায়ে নিয়ে আসছে, ওনাদের মাধ্যমে আমি এতটুকু জায়গায় আসতে পারছি, ওনাদের ভালোবাসায় আমি আসতে পারছি। এটা হলো হজের সাবজেক্টটা আমি ওদেরকে মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। আর আপনারা এই মাঠের ব্যাপারটা যে কথা বলছেন, হ্যাঁ আমি 2007-এ যে সময় আমি ঝড় বৃষ্টির ভিতরে চার দোকান করি, ওই সময় আমি অনেক ছোটো, আমার খুব অর্থ সমস্যা ছিল, গরিব ছিলাম, চলতে পারি নাই। তো ওই সময় আমি পরে 1 বছর ব্যবসা বাণিজ্য করার পরে আমি দেখতে পাই যে আমার পিছনে এত সুন্দর একটা মাঠ, ধুলা বালু ময়লা টুইলা কাগজ ফোল্ডিং বিভিন্ন ময়লা, এই ময়লার কারণে কেউ খেলতে পারতেছে না। তো আবার এও চিন্তা করলাম যে মাঠে তো অনেক বাঁশ আছে, এই বাঁশগুলোর যদি আমি সরাই এক সাইড দিয়ে দিই, তাহলে মনে হয় মাঠটা পোলাপানের খেলার উপযুক্ত হবে। তো ওই চিন্তা ভাবনা করে আমি নিজে চার দোকান 7টা 8টা বাজে বন্ধ করতাম। বন্ধ করার পর প্রতিদিন রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা করে নিজে মাঠে সময় দিতাম এককভাবে, কারণ আমার অর্থ ছিল না, আমার মনোবল ছিল, শক্তি ছিল যে আমি এটা পরিষ্কার করবো আমি নিজে। তো আমি রাত্রে দিন মানে মাঝে মাঝে ঘাস কাটতাম। বৃহস্পতিবার দোকান, শুক্রবার দোকান বন্ধ থাকতো, বৃহস্পতিবার রাত্রে দেখা গেছে বাসায় যেতাম না, খাওয়া দাওয়া করতাম, এনে ছোটো ভাই খাবার নিয়ে আসতো। তো আমি কি করতাম, ওই রাত্রেবেলা বড় বড় ঘাস ছিল মাঠে, এই ঘাসগুলো আমি কাটতাম, কাটার পর ঘাসগুলোকে একসময় পরিষ্কার করলাম, করার পর অনেক ময়লা হওয়ার পর এক জায়গায় জমানোর পর আমি সিটি কর্পোরেশনের এক ভাই ছিল, এটা পুরো বরণীর দায়িত্বে, তাকে বলি যে ভাই মাঠে অনেক ময়লা, আমি সপ্তাহে এক জায়গায় জমাইছি, আপনি যদি আমাদের একটু হেল্প করেন তাহলে মনে হয় ময়লার মাঠটা সুন্দর হবে। সে বলল যে আমাকে 700 টাকা দিতে হবে গাড়ি ভাড়া। তো তখন বললাম যে ঠিক আছে, আপনি 700 টাকা চাইছেন, আমি আমার দোকানতে দিব, আপনি ময়লাগুলো পরিষ্কার করে দিন। সে মোটামুটি ট্রাক ঢুকালো, ঢুকানোর পর 3 ট্রাক নাই 2 ট্রাক ময়লা ওনারা নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পর আমি ওনাদেরকে বিল দিয়ে দিলাম। তারপরে মোটামুটি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের ছেলে পোলাপান একসাথে একটা সোয়াট ক্লাব বানানোর পর আমরা সবসময় বিকেলবেলা খেলতাম। খেলাধুলার ভিতরে দেখা গেছে সবাই থাকলে মন মানসিকতা ভালো থাকে, বিভিন্ন নেশা পানির থেকে মুক্তি থাকে। তো এই কাজটার জন্য আমি আবার নিজে খেলতাম, ছোটো ভাইকে দোকানে বসায় আমি এককভাবে ওদের সাথে মিশা ওনারাও আমাকে অনেক ভালোবাসতো, সবাই আমাকে আদর করতো। ওরা সবসময় ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতো, আমি হয়তো গরিব, আমি 4 বন্ধ পড়ালেখা করার পর আমি পড়তে পারি নাই, কিন্তু ওরা কখনো আমাকে মনে করে নাই যে আমাদের জসিম আমাদের কোনো বাইরের ছেলে ফেলে, এই আদরটা ওরা সবসময় আমাকে করতো। এমন দেখছি আশপাশের বাড়িওয়ালারা সবসময় আমাকে ডেকে নিয়ে ডাইনিং টেবিলে বসায় বলতো বাবা খা। তো আমাকে এই আশপাশের অনেক বাড়িওয়ালারা খুব ভালোবাসে, নিজের সন্তানের মতো দেখে। তো এত ভালোবাসা, এত কিছু, এটাই তো আমার চাওয়া। কারণ আমি সবসময় আমি থাকতে চাই এই মাঠের পাশে, আমি সবসময় থাকতে চাই এই মাঠকে সবসময় খেলার উপযুক্ত করে রাখতে চাই। আমি চাই এলাকার গণ্যমান্য ছেলেরা যদি খেলাধুলা করতে আসে, গরিব অসহায় খেলাধুলা করতে আসে, আমি চাচ্ছি যে আমি যদি একটা মাঠে বাথরুম করি, তাহলে মনে হয় যে পোলাপানগুলো মাঠে আসলে পরিবেশটা ঠিক রাখবে, আর পরিবেশটা ঠিক রাখলে খেলাধুলা আরও সুন্দরভাবে করতে পারবে সবাই। তো
তো অলরেডি আমি একটা ছাদ দিয়ে একটা বাথরুম কমপ্লিট করছি। তো কিছু দুইটা দরজা রাখছি, একটা দরজা হলো বাথরুমে, একটা দরজা হলো গোসলখানার। তো পোলাপান কিছু কিছু লোক আসে যে খেলতে, পেন পিনতে আসে, পেন খুলতে পারে না, সমস্যা। তো একটা রুম দিতে আসি, আপনার গোসলও করা যাবে, অনেক পেনটাও ইউজ করতে পারবে, খুলতে পারবে, শর্ট পেনও কিনতে পারবে। এবং সেই সাথে আমি জসিম ভাইকে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে জসিম ভাই, যখন আমরা পাইপ বালক নাইমকে দেখি যে তার একটি ঘটনার মধ্য দিয়ে তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সংস্থার থেকে তাকে অনুদান দেওয়ার জন্য চলে আসে। আমাদের এই সমাজে অনেক নিরীহ মানুষ আছে, অনেক দুঃখী মানুষ আছে, অনেক পথশিশু আছে। তারা যখন রাস্তায় রাস্তায় হাত পেতে ঘুরে বেড়ায়, তখন কিন্তু তাদেরকে সাহায্য দেওয়ার মতো আমরা ওই রকম কাউকে দেখি না। তো আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের উদ্দেশ্যে তো অবশ্যই বলা লাগবে। দেখেন, আমি যেরকম একটা অসহায় গরিব মানুষ, খুব কষ্ট করে বড় হয়েছি, তো মোটামুটি এখন চলতে পারতাছি ভাই বোন সবাইকে নিয়ে। তো আমার মতো অনেক গরিব মানুষ আছে, ঠিক আপনারা যদি ওদেরকে সহযোগিতা করেন, ওটা আপনাদের থাকবে। কারণ এই পারে যদি না পান, ও পারে পাবেন। আর যদি ওই 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 টাকার বস্তা নিয়ে যদি ঘরে ফেলায় রাখেন, জানি যে দান করলে নাকি সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ কমে না, এরকমই তো? হ্যাঁ, এরকমই কিছু। আর আপনি দেখছেন এই যে এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, এত বড় একটা টাওয়ারের মালিক, সে সে আজকা আপনার হাজার হাজার কোটি টাকার মালিক। আপনারা যদি আজকে 10-15 লাখ কি কিছু একটা অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, এই মানুষগুলাই কিন্তু আপনাদের এই টাওয়ারে যেরকম এরকম একটা অগ্নিকাণ্ড ঘটলো, আমার মতো জসিম আপনাদের টাওয়ারে হেল্প করার জন্য গেছে। তো দেখবেন যে যাদেরকে আপনি সহযোগিতা করবেন, ওই সহযোগিতায় দেখা গেছে আল্লাহ তাআলা নিজে আপনার সহযোগিতা করবে। আর যদি সহযোগিতা করেন, ওরাও চেষ্টা করবে আপনাকে নিজের জান উৎসব করে দেওয়ার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনাকে ধন্যবাদ। মিঠু ফরাজি ভাই, আপনি যদি শেষ একটি প্রশ্ন করেন তাহলে আমরা অবশ্যই নিব, আপনি যদি চান। সে যে কাজটি করেছে, সেই কাজের ধারাবাহিকতায় সে কি কোনো উচ্চ মহল বা প্রধানমন্ত্রী বা বিত্তশালী যারা আছে বা বিভিন্ন মানবিক সংগঠন আছে, তাদের কাছে কি তার কোনো পাওয়ার কোনো চিন্তা আছে কি না, বা সে সাধারণ মানুষের কাছে কি চায়? আসলে আমি সরকারিভাবে এরকম কোনো ফোন, এরকম কোনো হাদা কোনো জিনিস আমি চাইও না, আর ওনারা আমাকে বলেও না এই পর্যন্ত। তো আমি যা পৃথিবীতে যদি কোনো কিছু থাকে, শুধু মানুষের এই দোয়া, ভালোবাসা, আর পরকালে এই জিনিসটাই থাকে। তো আমাকে পুরো বাংলার মানুষ যে দোয়া আর ভালোবাসাটা আমাকে দিয়েছে, তো আমি শুধু এই জিনিসটাই পাইছি। আমার মূল টার্গেট থাকবে একটাই, আমি এই ভালোবাসাটা কিভাবে ধরে রাখবো, মানুষ কিভাবে আমাকে সবসময় আদর করবে, এটাই আমার হলো মূল লক্ষ্য। জসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্বল্প পরিসর সময়ে আপনার একটি সারমর্ম আলোচনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে মিঠু ফরাজি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। সুধীরবৃন্দ, এতক্ষণ আপনারা এই মূল্যবান আলোচনা শুনলেন। আপনারা জানেন যে জসিম ভাইকে ইতিমধ্যে অনেক মিডিয়া থেকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে, কিন্তু শত ব্যস্ততার মধ্যেও তিনি আজকে আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য আমরা জসিম ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি। সুধীরবৃন্দ, বরাবরের মতো আপনাদেরকে বলতে হয়, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এই সমসাময়িক কাজ করার যে আগ্রহ, এই আগ্রহটা যেন আমাদের সবসময় থাকে, এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সুধীরবৃন্দ, আজকে আর নয়, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।